ধরনী যেন রঙ্গমঞ্চ, তার একেক সময় একেক রূপ, তাল মেলায় প্রকৃতি। নিশ্চুপ থমথমে পরিবেশ জানান দিচ্ছে প্রকৃতির আজ বেজায় অভিমান। ধরত্রী জুড়ে এই অসীম নিস্তব্ধতার মাঝেও কেউ গগন কাঁপিয়ে গর্জন করে চলেছে যন্ত্রণায়। তারই সম্মুখে প্রিয়তমার ব্যথায় দিশেহারা হয়ে ছটফট করছে গভীর প্রণয়ে আসক্ত এক পুরুষ। বিশাল অরণ্য ছেয়ে গেছে তাদের আত্মচিৎকারে। লিয়ানার শরীরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে মায়াবী জাল, মরণ যন্ত্রণা দিচ্ছে তার প্রতিটি শিরায়। যতই ছাড়ানোর চেষ্টা করা হয় ততই গেঁথে যায় তার শরীরে। এ জাল যেন আজ ভ্যাম্পায়ার নিধন না করে ছাড়বে না। সম্মুখে ছটফট করছে অনুভব, হাজারবার চেষ্টা করেও সে মায়াবী জাল ছাড়াতে ব্যর্থ। হাত ছোঁয়াতে ছিটকে পড়ে সে প্রিয়তমার প্রতিটি যন্ত্রণাময় চিৎকারে। সে তীরবিদ্ধ হরিণের মতো ছটফট করতে থাকে। এক পর্যায়ে চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে লিয়ানা। অনুভব আবারও উন্মাদের ন্যায় ছুটে গিয়ে প্রিয়তমাকে স্পর্শ করতে চাইলে পুনরায় তাকে ছিটকে ফেলে সেই মায়াবী জাল। বারংবার ব্যর্থ অনুভব অজস্র কান্নায় ভেঙে পড়ে। আচমকা কারো উপস্থিতি টের পেয়ে নেত্র তুলে তাকিয়ে হতবাক হওয়ার সীমা থাকে না তার। এ যে স্বয়ং তার জননী। আর বুঝতে বাকি থাকে না এই মায়াবী জালের সৃষ্টিকারী তারই প্রিয় মাতা। মায়ের সামনে হাঁটু ভেঙে বসে তার হাত দুটো আঁকড়ে জানতে চায়, এত পাষাণ তুমি কিভাবে হলে মা? এলি কঠোর সুরে বলে, তুমি অবুঝ অনুভব, জানো না এই ভ্যাম্পায়াররা কতটা ভয়ঙ্কর হতে পারে। ছলনা করে মানুষের রক্ত শুষে নেওয়াই এদের ধর্ম। উন্মাদের ন্যায় চিৎকার করে ওঠে অনুভব। মাতার কথার প্রতিবাদ করে বলে, ভ্যাম্পায়ার রাজ্যে মানুষের রক্ত পান করা নিষিদ্ধ। এ ব্যাপারে জ্ঞাত তুমি, তবু কেন মুখের প্রলাপ বকছ? কোন অপরাধে শাস্তি দিচ্ছ তাকে? তোমার পুত্রকে পরণয়ের আবদ্ধ করাই যদি তার অপরাধ হয়ে তবে সেই অপরাধের প্রধান আসামি তোমার পুত্র নিজে। নিক্ষেপ করো এ জাল আমার শরীরে। ছেলের কথার প্রত্যুত্তরে কিছু বলার থাকে না এলির, কারণ অনুভবের বলা একটি বাক্য মিথ্যা নয়। নিজ পুত্রের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে বিনা অপরাধে সে প্রহার করেছে ভ্যাম্পায়ার কন্যাকে। তবে এই হিংস্র কন্যা তার অনুভবের জন্য সঠিক নয়। মাতাকে নিশ্চুপ থাকতে দেখে সে ব্যাকুল স্বরে বলে, এত নিষ্ঠুর তুমি হইও না। ওর ভীষণ কষ্ট হচ্ছে মা, মুক্ত করো ওকে। ছেলের আকুলতা দেখে বিস্মিত হলো এলি। একজন হিংস্র ভ্যাম্পায়ার কন্যা কিভাবে তার পুত্রের হৃদয়ে এমন নিবিড় প্রণয় সৃষ্টি করতে পারে? পুনরায় শুনতে পায় ছেলের আকুলতা ভরা কণ্ঠ, তুলে নাও তোমার মায়াবী জাল। ওই কন্যার কিছু হলে আমি মরে যাব মা। তোমার অনুভবের পা ভোমরা যে ওই ভ্যাম্পায়ার কন্যা। ছেলের এহেন কথায় আটকে উঠে এলি দ্রুততার সহিত তুলে নেয় মায়াবী জাল। জাদুধারা বিলীন করে সেই মায়াবী জাল দ্বারা সৃষ্টি হওয়া সমস্ত জখম। অনুভব দ্রুত উঠে গিয়ে লিয়ানার পাশে হাঁটু গেড়ে বসে, তাকে আগলে নেয় দুহাতে। কোলের ওপর শুয়ে আলতো ভাবে দু গালে চাপড় দিয়ে ব্যস্ত কণ্ঠে ডাকে, ওঠো প্রিয়তমা, আর কেউ কষ্ট দেবে না তোমাকে। চোখ মেলে দেখো একটিবার। ধীরে ধীরে চোখ খুলে লিয়ানা ঝাপসা চোখে নিজের মুখের উপরে দেখতে পায় প্রিয় পুরুষের মুখশ্রী। দুহাত বাড়িয়ে আলিঙ্গন করে তার বাহু মুখ গুজে দেয় অনুভবের বক্ষদেশে। সকল যন্ত্রণা ভুলে যায় প্রিয় পুরুষের সান্নিধ্যে। ঈষৎ দূরে দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ড লক্ষ্য করছে ইলি। কাশি দিয়ে জানান দেয় নিজের উপস্থিতি। পাশে দাঁড়িয়ে থাকা রমণীটিকে এতক্ষণে দেখতে পায়নি লিয়ানা। হঠাৎ তার উপস্থিতি টের পেয়ে দ্রুত সরে আসতে চাইলে তাকে আরও নিজের সাথে আঁকড়ে নেয় অনুভব। ধমক দিয়ে বলে, এত কিলবিল করছো কেন? এই সুন্দরী দেবী আমার মাতা। সরি, আহাম্মকের মতো চেয়ে থাকে লিয়ানা নিজের মাতার সম্মুখে। আমাকে এভাবে আঁকড়ে ধরে রেখে আবার বলছে কিলবিল করছো কেন? কতটা অসভ্য, নির্লজ্জ এই পুরুষ। তার কটমট চাহনি দেখে অনুভব ভ্রুকুচকে শুধায়, আমাকে গালি দিচ্ছ নাকি মনে মনে? অবিচার করেছে বিধি,
তুমি আমার মনের সব কথা শুনতে পাও, অথচ আমি তোমার মনের কথা শুনতে পাই না। লিয়ানা আর সহ্য করতে না পেরে উচ্চস্বরে বলে, ছাড়ো আমাকে। দুজনের আজব কর্মকাণ্ড কাণ্ডের ইলির কপাল চাপড়াতে মন চাইলেও নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে অনুভবকে বলে, ওকে ভবনের ভেতরে নিয়ে আসো। বলতে দেরি, কিন্তু অনুভবের লিয়ানাকে কোলে তুলতে দেরি হয় না। লিয়ানার মনে হয় এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না। সে কোল থেকে নামার চেষ্টা করতেই চোখ রাঙায় অনুভব। হঠাৎ প্রবেশদ্বারের সামনে এসে থমকে দাঁড়ায় সে। মনে পড়ে সুরক্ষার রেখার কথা। তার জননী মাথা নেড়ে আশ্বস্ত করলে প্রবেশদ্বারে পা রাখে সে। কিছুক্ষণ পেরিয়ে গেলেও কিছু হয় না দেখে স্বস্তির শ্বাস ছেড়ে ভবনের ভেতরে প্রবেশ করে নিজের কক্ষে গিয়ে তাকে বিছানায় নামিয়ে দিলেও লিয়ানা লজ্জায় দুহাতে নেত্রপল্লব ঢেকে রাখে। ইলিয়ে এগিয়ে এসে বিছানার এক কোণায় বসে অনুভবের উদ্দেশ্যে বলে, তুমি কক্ষের বাহিরে গিয়ে অপেক্ষা করো, আমার কথা আছে রাজকন্যার সাথে। মুখ চুপসে যায় অনুভবের। কি এমন কথা আছে যে আমার সামনে বলা যাবে না? তুমি আবার ওকে বকা দেওয়ার ফোন দিয়ে নিত। এলি অনুভবের দিকে তেড়ে গিয়ে কিঞ্চিত উচ্চস্বরে বলে, গেলি হতচ্ছাড়া। অমনি অনুভব দ্রুত বেগে বেরিয়ে পড়ে। কক্ষের বাইরে গিয়ে তাদের কথোপকথন শুনতে না পেয়ে হাঁসফাঁস করতে থাকে। লিয়ানা মাথা নিচু করে বসে আছে। অনুভবের মাথা কি এমন কথা বলবে তা ভেবে কিছুটা ভয় ভয় লাগছে। ইলি গম্ভীর মুখে শুধায়, তুমি কি ভালোবাসো আমার পুত্রকে? ভুলে যেও না, তুমি একজন শক্তিশালী ভ্যাম্পায়ার আর অনুভব সাধারণ এক মানব। লিয়ানা কিছুটা নড়ে চড়ে বসে, অতঃপর মাথা নিচু করে বলে, সে মানবজাতি বলে তাকে ভালোবাসতে বিন্দুমাত্র দ্বিধা নেই আমার। আমার শুধু অনুভব লাগবে, তার জন্য সমস্ত বাধা অতিক্রম করতে প্রস্তুত আমি। ইলি এ জবাবে সন্তুষ্ট হলেও আবার গম্ভীর স্বরে বলে, মানবপ্রেমে পাগল হইও না কন্যা, এই প্রণয় তোমাকে মায়াবী জালের চেয়েও অধিক যন্ত্রণা দেবে। লিয়ানা মুচকি হেসে জবাব দেয়, তাই যদি হয় তবে আমি লক্ষ্যবার স্বেচ্ছায় বরণ করে নেব সেই যন্ত্রণা। এমন ঠাস ঠাস জবাবে টাসকি খেয়ে যায় ইলি। এই কন্যা তো প্রণয়ে উন্মাদ একেবারে। মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে বলে, এমন কাউকেই তো চাইছিলাম আমার পুত্রের জন্য, যে তাকে আগলে রাখবে আমার মতো করে। তোমার ভেতরে অনুভবের জন্য সেই উন্মাদনা দেখেছি আমি। আনন্দে লাফিয়ে ওঠে লিয়ানা, উত্তেজনায় জাপটে ধরে তাকে। তখনই হুড়মুড় করে কক্ষে প্রবেশ করে অনুভব। তার মাতা এবং প্রিয়তমাকে একসাথে জড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে চোখ বড় বড় করে চেয়ে থাকে তাদের দিকে। ভাবে এ কেমন জাদু করেছে তার প্রিয়তমা। আকস্মাৎ বেজে ওঠে শেষ প্রহরের ঘণ্টা। যাওয়ার সময় হয়ে যায় লিয়ানার। মাতাকে বিদায় জানিয়ে বেরিয়ে যেতে নিয়ে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ইলি। তার জড়তা বুঝতে পেরে মুচকি হেসে বলে, তোমার জন্য এই সুরক্ষার দ্বার উন্মুক্ত কন্যা, নিশ্চিন্তে পা রাখতে পারো প্রবেশদ্বারে। স্বস্তি পায় লিয়ানা, হাসি মুখে বেরিয়ে যায় সে। ভবন থেকে বেরোবে এমন সময় পেছন থেকে কেউ তাকে টেনে নিয়ে নিজের বক্ষের সাথে আগলে ধরে। আকস্মিক ঘটনায় চমকে তাকায় লিয়ানা। অতঃপর প্রিয় পুরুষের শরীরের ঘ্রাণ পেয়ে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে নেয় তাকে। নেকড়ে রাজা আসিফ হন্তদন্ত হয়ে নিজের কক্ষে প্রবেশ করে। তার জন্য সেখানে অপেক্ষা করছে আহত রঙ্গন। সঙ্গে রয়েছে এক মুখোশধারী ভ্যাম্পায়ার, যে কিনা আহত রঙ্গনকে ভ্যাম্পায়ার প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে নিয়ে এসেছে এই নেকড়ে রাজ্যে। আসিফ নিজের পুত্রের এহেন দশা দেখে রাগে বিকট শব্দে গর্জন করে উঠে প্রাসাদ কাঁপিয়ে। প্রাসাদের সকল নেকড়ে কর্মচারীর শরীরে কাঁপন ধরেছে সেই গর্জনে। রঙ্গন ব্যথায় কাতরাতে কাতরাতে পিতাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই শোচনীয় যে কিছু বলার শক্তি তার অবশিষ্ট নেই। আসিফ দ্রুত এক প্রহরীকে বলে, নেক্র বৈদ্যকে ডেকে পাঠাও। মুহূর্তে হাজির হয় নেকড়ে বৈদ্য। সে হরেক রকম ঔষধি পথ্য ব্যবহার করেও ক্ষত বিলীন করতে ব্যর্থ হয়। বৈদ্যকে হতাশ হতে দেখে রাগে তার গলা চেপে শূন্যে ছুঁড়ে ফেলে আসিফ। চিৎকার করে বলে, কোনো কাজের নস তোরা, নিকর্মা,
জঞ্জাল কোথাকার। বৈদ্য কোনোভাবে উঠে বসে কাশতে কাশতে বলে, উপায় আছে মহারাজ। এই ক্ষত কোনো শক্তিশালী ভ্যাম্পায়ার দ্বারা সৃষ্টি হয়েছে, যার কোনো ওষুধিপথ্য নেই। এই ক্ষত একমাত্র বিলীন হবে ভ্যাম্পায়ারদের হিলিং পাওয়ার দ্বারা। তার কথাতে শয়তানি হাসি হাসে মুখোশধারী ভ্যাম্পায়ার এগিয়ে এসে নিজের হাত ছোঁয়ায় রঙ্গনের শরীরে। কিছুক্ষণ পূর্বেও যে রাজ্য ছিল আনন্দ আর হৈ হুল্লোড়ে পরিপূর্ণ, মুহূর্তে তার রূপ নিয়েছে যুদ্ধক্ষেত্রে। শান্ত নীরব পরিবেশকে অশান্ত করে আরম্ভ করেছে তর্জন গর্জন। কিছুক্ষণ পূর্বে প্রাসাদে ফিরে আসে লিয়ানা, তবে লুকিয়ে নয়, বরং হিংস্র রূপে হাজির হয় প্রধান দ্বারে। প্রহরীরা দ্রুত উন্মুক্ত করে দেয় দ্বার। প্রাসাদে প্রবেশ করতেই রণবীরকে দেখতে পায় সুস্থ শরীরে। অবাক হওয়ার বদলে রাগান্বিত হয়ে প্রহার করে বসে তাকে। তীক্ষ্ণ দাঁত দুটো দিয়ে শুষে নিতে চায় রণবীরের রক্ত। দ্রুত এগিয়ে এসে বাধা দেয় রানী অপ্সরা। রাগী স্বরে বলে, পাগল হয়ে গিয়েছো তুমি? এ কেমন আচরণ অতিথির সাথে? কেন মারছো রণবীরকে? লিয়ানা উচ্চস্বরে চিৎকার করে বলে ওঠে, কিসের অতিথি? কোনো নেকড়ে কোনো ভ্যাম্পায়ার রাজ্যের অতিথি হতে পারে না। এ সেই নেকড়ে যাকে খুঁজতে পুরো ভ্যাম্পায়ার রাজ্য উতলা হয়ে উঠেছে। চমকে গিয়ে রানী অপ্সরা দুপা পিছিয়ে আসে। হতবাক হয়ে চেয়ে থাকে সকল ভ্যাম্পায়ার। সকলের অবাক চাহনি দেখে বাঁকা হেসে ওঠে রণবীর। রাজা জায়াদ মাথায় হাত দিয়ে বসে পড়ে। আমি কিনা এতদিন নিজের ঘরে শত্রু পুষে রেখেছিলাম। রণবীর অট্টহাসিতে ফেটে পড়ে। বলে, যখন জেনেই গিয়েছ তখন আর লুকোচুরি করে কি হবে? হ্যাঁ, আমি সেই নেকড়ে যাকে তোরা এতদিন হন্য হয়ে খুঁজে চলেছিস। নেকড়ে যা আসিফের একমাত্র পুত্র রাজকুমার রঙ্গন। চকিতে তাকায় রাজা জায়াদ। আসিফের যে একটা পুত্র ছিল তা সকলের জানা, তবে সে যে নিজের পুত্রকে শত্রুর রাজ্যে পাঠিয়ে দেবে তা ভাবনার বাহিরে। রঙ্গন পুরনায় বলে, এসেছিলাম তোমার কন্যাকে ভালোবাসায় ফাঁসিয়ে হত্যা করতে, কিন্তু আমার জানা ছিল না সে এক মানবের প্রেমে মশগুল। একের পর এক অবাক করা তথ্য সামনে আসতে সকলে যেন হতবাক হতেও ভুলে যায়। রাগান্বিত লিয়ানা আবারও এগিয়ে এসে প্রহার করে তাকে ছুঁড়ে ফেলে দেওয়ালে। রাগান্বিত স্বরে বলে, ধোঁকাবাজ ধূর্ত নেকড়ে, তোর কুচক্রী পিতা বড্ড ভুল করে ফেলেছে তোকে এখানে পাঠিয়ে। এসেছিস স্বেচ্ছায়, তবে প্রাণ নিয়ে আর ফিরতে পারবি না। উঠে বসে রণবীর বিদ্রূপ করে বলে, দেরি হয়ে গেছে রাজকন্যা, অনেক বেশি দেরি করে ফেলেছ তুমি। এতক্ষণে হয়তো আমার পিতা চলে এসেছে নিজের নেকড়ের সৈন্য নিয়ে। আর অবাক হওয়ার কোনো অবকাশ নেই। সকল ভ্যাম্পায়ার চেয়ে আছে রাজার দিকে, অপেক্ষা করছে রাজার নির্দেশের। রাজা জায়াদ ভ্যাম্পায়ারদের উদ্দেশ্যে কঠোর স্বরে বলে, অতি দ্রুত বেরিয়ে পড়ো তোমরা। ঘিরে নাও পুরো রাজ্য, একটা নেকড়েও যেন বাঁচতে না পারে। আদেশ পেয়ে দ্রুত বেরিয়ে পড়ে তারা। ঘিরে নেয় রাজ্যের চারদিক। ঠিক তখনই আসিফের নিজের সৈন্যদল নিয়ে হামলে পড়ে প্রধান দ্বারে। বেজে ওঠে যুদ্ধের ঘণ্টা। ভ্যাম্পায়ার সৈন্যরা তাদের আটকানোর জন্য প্রাণপণে লড়াই করে চলেছে। এখন তাদের প্রয়োজন শুধু নির্দিষ্ট সেই অস্ত্র। অনুভব জঙ্গলে শিকার করতে ব্যস্ত। খরগোশটা বারবার তার নজর এড়িয়ে পালিয়ে যাচ্ছে, চতুরতার সাথে তার নাগালের বাইরে চলে যাচ্ছে। অনুভব শিকারের পেছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে ওঠে, বিরক্ত হয়ে বলে, বজ্জাত খরগোশ, আজ তুই কি খেয়ে এসেছিস রে? এত যে দৌড়াচ্ছিস। দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে যায় খরগোশটি। অনুভব তার দিকে এগিয়ে যাবে, তখনই ঝোপের মধ্যে থেকে দৌড়ে বেরিয়ে আসে তিনটে ছোট ছোট খরগোশ ছানা। বড় খরগোশটির কাছে এগিয়ে এসে আদুরে শব্দ করে মিশে যায় মায়ের শরীরের সাথে। বড্ড মায়া হয় অনুভবের। তীর ধনুক কাঁধে ঝুলিয়ে বলে, যাক, ছেড়ে দিলাম, বেঁচে গেলি আজ তোরা। তোদেরকে মায়ের আদর থেকে বঞ্চিত করব না। খরগোশটা কি বুঝলো কে জানে, এক ধ্যানে চেয়ে থাকে তার দিকে। মুচকি হেসে পেছনে ফিরতেই কাউকে তার দিকে হাসি মুখে এগিয়ে আসতে দেখে অবাক হয়ে ভাবে, এই জঙ্গলে তো কেউ আসে না, তাহলে এই লোক কোথা থেকে আসলো? আবার আমাকে দেখে দাঁত বের করছে।
ব্যাটার মতলবটা কি? লোকটা সরাসরি তার সামনে এসে বলে, আমি ভ্যাম্পায়ার রাজ্য থেকে এসেছি। চোখ বড় বড় করে তাকায় অনুভব। বলে, আপনিও কি ভ্যাম্পায়ার? লোকটা হাসি মুখেই বলে, আমাদের রাজ্যের সকলেই ভ্যাম্পায়ার। ভ্রু কুঁচকে ফেলে অনুভব। এ আবার আমার রক্ত শুষে নিতে এসেছে নাকি? হাসি দেখি সরছেই না মুখ থেকে। বাহ, শিকার দেখে পছন্দ হয়ে গেছে মনে হচ্ছে। তাই তো এত আনন্দ। বজ্জাত ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ারটা তার মনের কথা শুনতে পেয়ে টাসকি খেয়ে যায়। মানবজাতি কত ভয়ঙ্কর! ভ্যাম্পায়ার সামনে দাঁড়িয়ে কেউ এসব ভাবতে পারে? আমাকে পাত্তাই দিচ্ছে না এই ছেলে। এমন লাগছে যেন তার সামনে কোনো বিলাই দাঁড়িয়ে আছে। লোকটার টাসকি খাওয়া চাহনি দেখে অনুভবের মনে পড়ে যায় এরা মনের কথা শুনতে পারে। তাই কথা কাটাতে দ্রুত শুধায়, আপনার এখানে আসার কারণটা কি জানতে পারি? আমার জানা মতে ভ্যাম্পায়ার রাজ্যে মানুষের রক্ত পান করা নিষিদ্ধ। লোকটা হঠাৎ গম্ভীর হয়ে যায়, জানায় আমাকে রাজকুমারী লিওনা পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। অনুভব সন্দেহপ্রবণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, কিন্তু কেন? আমাকে নিতে হলে সে নিজে আসতে পারত। লোকটা থতমত খেয়ে যায়, নিজেকে সামলে বলে ওঠে, আসলে আপনার কথা জানতে পেরে রাজকুমারীকে আটকে রেখেছে তার পিতা। বলেছেন আপনার সাথে আলাপ করে তবে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন তিনি। এবার যেন অনুভবের আর কিছু বলার অবকাশ থাকে না। চিন্তিত হয়ে দ্রুত লোকটার সাথে যাত্রা শুরু করে ভ্যাম্পায়ার রাজ্যের উদ্দেশ্যে। চিন্তিত থাকার কারণে তার চোখ এড়িয়ে যায় ভ্যাম্পায়ারটার রহস্যময় হাসি। অস্ত্রের ঝনঝন শব্দে মুখরিত পরিবেশ। ভ্যাম্পায়ার রাজ্য পরিণত হয়েছে যুদ্ধের ময়দানে। একে অপরকে প্রহার করার একটি সুযোগও কেউ ছাড়তে নারাজ। নেকড়ে শেয়ালরা সামনে ভ্যাম্পায়ারদের উপর আক্রমণ করে আহত করলেও হত্যা করতে পারছে না একটি ভ্যাম্পায়ারকেও। তাদের হত্যা করতে প্রয়োজন রূপা দিয়ে তৈরি পূর্ণচন্দ্রের শক্তি মিশ্রিত বিশেষ ধরনের ছুরি, যা ভ্যাম্পায়ার রাজ্যের গুপ্ত স্থানে সুরক্ষিত রয়েছে। তখনই রানী অপ্সরা চতুরতার সাথে ছুরি চালিয়ে দেয় নেকড়ে সেনাপতি রবার্টের শরীরে। গগন কাঁপিয়ে আর্তনাদ করে নিজের প্রাণ ত্যাগ করে রবার্ট। প্রাসাদের ভেতর লিয়ানার একের পর এক প্রাণঘাতী প্রহারে মৃত্যু সীমাতে পৌঁছে গেছে রঙ্গন। নেকড়ে রূপ এসে আঘাত করতে চাইলেও কোনো সুবিধা করতে পারছে না সে। একসময় ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ে নিচে। অন্যদিকে রাজা জায়াদ অস্ত্রাগারে ভেতরে হন্য হয়ে খুঁজে চলেছে নেকড়ের নিধন অস্ত্র, যে অস্ত্রের এক প্রহারে একটি নেকড়েকে চিরতরে শেষ করতে সক্ষম। হাজার খুঁজেও সেই অস্ত্রের হদিস না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। রাগান্বিত স্বরে বলে, আমার অস্ত্রাগার থেকে অস্ত্র চুরি করা কোনো নেকড়ের সাধ্যই হতে পারে না। এ কোনো ভ্যাম্পায়ারের কাজ। বিশ্বাসঘাতকতা করেছে আমার নিজের লোক। হঠাৎ কিছু মনে পড়তেই দৌড়ে যায় প্রাসাদের পেছনে। দ্রুত গুপ্ত কক্ষের দ্বারে গিয়ে নিজের তলোয়ার ছোঁয়াতেই শব্দ করে খুলে যায় সে দ্বার। ভেতরে প্রবেশ করে কাঙ্ক্ষিত জিনিসটি না পেয়ে হতাশ হয়ে বসে পড়ে। চিন্তিত কণ্ঠে বলে, এই অস্ত্র একবার নেকড়েদের হাতে পড়লে শেষ হয়ে যাবে ভ্যাম্পায়ার রাজ্য। বাঁচতে দেবে না আমার কন্যাকে, প্রাণ নেবে প্রতিটি ভ্যাম্পায়ারের। তৎক্ষণাৎ হিংস্র স্বরে বলে, বিশ্বাসঘাতকতা করার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। হঠাৎ বাহির থেকে অতিরিক্ত শোরগোলের শব্দ দ্রুত বেরিয়ে আসে সে। মুহূর্তে পৌঁছে যায় যুদ্ধ ময়দানে। নিজের হিংস্র রূপে এসে ছুটে যায় আসিফের দিকে। দুই রাজ্যের দুই রাজা একে অপরকে নিরলস প্রহার করে চলেছে। তাদের যুদ্ধের কলাকৌশল অত্যন্ত নিখুঁত, যা কোনো সাধারণের পক্ষে সম্ভব নয়। পার্থক্য শুধু এতটুকুই, কেউ লড়াই করছে নিজের রাজ্য বাঁচাতে, আর কেউ লড়ছে অন্যের রাজ্য নিঃশেষ করতে। প্রাসাদের ভেতরে কেউ রহস্যময়ভাবে হেসে চলেছে, তার দুই হাতে দুটো বিস্ময়কর অস্ত্র। সে অস্ত্র দুটো ছুঁয়ে দিয়ে বলে, এতদিন আমার রাজা হওয়ার স্বপ্ন পূরণ হবে। রাজকন্যা, প্রস্তুত হও নিজের মৃত্যুর জন্য। কী অবস্থা হবে তোমাদের যখন শুনবে আমি রঙ্গনের ক্ষত ঠিক করেছি নিজের হিলিং পাওয়ার দ্বারা। যখন দেখবে তোমার প্রিয় পুরুষ এই যুদ্ধের ময়দানে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে,
লিয়ানা ভেতর থেকে বেরিয়ে আসে আদমরা রঙ্গনকে সাথে নিয়ে চিৎকার করে বলে, যুদ্ধ থামাও বলছি, নিজেদের রাজকুমারকে জীবিত চাইলে বন্ধ করো এই হত্যালীলা। নিমিষে থেমে যায় সমস্ত শোরগোল। আসিফ আঁতকে ওঠে নিজের পুত্রের এহেন অবস্থা দেখে। দ্রুত যুদ্ধ বন্ধ করে ঘোষণা দেয় নিজের পরাজয়ের। তবুও সন্তুষ্ট হতে পারে না লিয়ানা। রঙ্গনকে সে মুক্ত করে না। ব্রুকুচকে বোঝার চেষ্টা করে, এ ধূর্ত কুচক্রি নেকড়ে ছলনা করছে না তো। অনুভব রাজ্যে প্রবেশ করে এত হট্টগোল দেখে চমকে যায়। তবুও প্রিয়তমাকে দেখার আশায় এগোতে থাকে রাজ্যের ভেতরে। কিছু চিনতে না পেরে কিঞ্চিত রাগান্বিত স্বরে বলে, কামচোর ভ্যাম্পায়ারটা আমাকে একা ফেলে কোথায় চলে গেছে? ঘুরতে ঘুরতে সে ক্লান্ত হয়ে গেছে, তবুও দেখা নেই রাজপ্রাসাদের। ক্লান্ত শরীর নিয়ে মাটিতে বসতে যাবে এমন সময় নজর কাড়ে বিশাল এক অট্টালিকা। নিঃসন্দেহে এটাই রাজপ্রাসাদ। প্রিয়তমাকে দেখার জন্য উতলা হয়ে ওঠে সে। প্রাসাদের প্রধান দ্বার দিয়ে প্রবেশ করতেই আটকে ওঠে ভয়ানক দৃশ্যে। সম্মুখে পড়ে আছে কিছু নেকড়ের লাশ আর কিছু আহত ভ্যাম্পায়ার। ভয়ে ভয়ে তাদেরকে কাটিয়ে আরও ভেতরে যেতেই দেখতে পায় নেকড়ে ভ্যাম্পায়াররা সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে দুজন সুপুরুষ, যে কেউ দেখে বলে দিতে পারবে এরা দু রাজ্যের দুই রাজা। ভ্যাম্পায়ার রাজ্যের পাশে একটি সুন্দরী নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আনমনে বলে, ইনি নিশ্চয়ই লিয়ানার মাতা। প্রসাদের ঠিক সম্মুখে দেখতে পায় নিজের প্রিয়তমাকে। তবে তার পায়ের কাছে পড়ে আছে এক যুবকের অর্ধমৃত দেহ। এ যে সেই জঙ্গলের যুবক, মানে লিয়ানার অতিথি। যুবকটি কাতরাচ্ছে, তবে লিয়ানা কোনো ভ্রুক্ষেপ করছে না তাতে। অবাক হয় অনুভব প্রিয়তমার এমন নিষ্ঠুরতা দেখে। হঠাৎ লিয়ানার পেছনে দেখতে পায় সেই ভ্যাম্পায়ারকে, যে তাকে ডেকে এনেছে। সে কিছু বলবে তার পূর্বেই নজর কাড়ে ভ্যাম্পায়ারটির হাতে থাকা রূপালি রঙের ছুরিটি, যা ক্রমেই তার প্রিয়তমার দিকে অগ্রসর হচ্ছে। লিয়ানা নিজের পেছনে কারো উপস্থিতি বুঝে পেছনে ফিরতেই কেউ তাকে প্রহার করে পূর্ণচন্দ্রের শক্তি মিশ্রিত ভ্যাম্পায়ার নিধন অস্ত্র দ্বারা। চলবে। আসসালামু আলাইকুম। গল্পটি কেমন লেগেছে প্লিজ জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।